হ্যালো ভাইরা, আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটা আনকমন টপিক নিয়েই মূলত একটু কথা বলবো। যে টপিকটা থেকে আসলে বিগত বছরগুলোতে অত প্রশ্ন এখনো এসে পারেনি, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই সাম্প্রতিক সময় বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু একটা প্রশ্ন এসেছে। সো যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে এই টপিক থেকে দু একটা প্রশ্ন হয়েছে, সেহেতু আমাদের এটা কিন্তু একটু জানতে হবে। তো এতক্ষণে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমরা আজকে হচ্ছে মূলত অভিধান নিয়েই একটু কথা বলবো। তো অভিধান এই টপিকটা আসলে কেন জানি ছেলে মেয়ে বা আমাদের কারো কাছে পড়তে ভালো লাগে না। অভিধানের ইংরেজি কি? অভিধানের ইংরেজি হচ্ছে ডিকশনারি, তাই না? আমাদের দেশে একটা সময় ছিল যে কোনো শব্দের অর্থ জানার জন্য আমরা হচ্ছে ডিকশনারির দ্বারস্থ হতাম। কিন্তু আজকাল আসলে প্রযুক্তির এই যুগে এসে আজকাল আমাদের ডিকশনারির দ্বারস্থ হওয়া লাগে না। এখন হচ্ছে গুগলের যুগ। জাস্ট যে কোনো কিছু জানার প্রয়োজন হলে আমরা ধুমধাম করে গুগলে সার্চ দেই, যে করেও খুব সুন্দর একটা উত্তর আমাদেরকে দিয়ে দেয়। তো মূল কথা হচ্ছে, যেহেতু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অভিধান থেকে প্রশ্ন হচ্ছে, আমরা আজকের এই ক্লাসে বিগত বছরে অভিধান থেকে যে প্রশ্নগুলো হয়েছে সেরকম কিছু প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটা মূলত আমরা সাজিয়েছি। তো চলো তাহলে অভিধান থেকে আসা প্রশ্নগুলো আমরা একটু দেখি যে আসলে প্রশ্নগুলো কেমন ছিল। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2016-17 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছে এবং তারপরে একেবারে সাম্প্রতিক সময় এই প্রশ্নটা এসেছে, যেটা আমরা একটু পরে দেখাচ্ছি। দেখো, প্রশ্নটা কি ছিল যে অভিধানে ক্ষীয় এই বর্ণটা কোথায় থাকে। তো অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় থাকে এইটা জানার আগে আমাকে একটু জানতে হবে যে আমি তো জীবনে আসলে কখনো অভিধান খুলিনি। আমি তোমাদের কথাই বলছি। তো অভিধানে দেখবা, সেটা বাংলা টু ইংলিশ ডিকশনারি হোক বা ইংলিশ টু বাংলা ডিকশনারি হোক, যে কোনো ডিকশনারিতে দেখবা যে সব সময় প্রত্যেকটা শব্দের হচ্ছে যে অ্যালফাবেট বা ওই বর্ণ অনুযায়ী সাজানো থাকে। যেমন প্রথমে অ, তারপরে আ, তারপরে এই করে করে ক খ গ ঘ, এই করে 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 একেবারে শেষ বর্ণ পর্যন্তই হচ্ছে অভিধানের শব্দগুলো বা বর্ণের সাথে সম্পৃক্ত যত শব্দ রয়েছে এই পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত, এখন পর্যন্ত গবেষণায় পাওয়া গেছে, প্রত্যেকটা শব্দই কম বেশি অভিধানে থাকে। তাহলে এখন আমাকে একটু জানতে হবে যে অভিধানে ক্ষীয় বর্ণটা কোথায় থাকে। অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় থাকে এটা জানার জন্য আমাকে আগে একটা বিষয় জানতে হবে যে ক্ষীয় এই বর্ণটা মূলত জন্ম হয়েছে বা উৎপত্তি হয়েছে কিন্তু ক থেকে। অর্থাৎ আমরা মনে রাখবো, ক এর সাথে মূর্ধন্য স যুক্ত হয়েই কিন্তু হয় ক্ষীয়। আবার বলছি, ক এর সাথে মূর্ধন্য স যুক্ত হয়েই কিন্তু কি হয়? ক্ষীয় হয়। তাহলে এখন তুমি আমাকে বলো তো, ক্ষীয় আগে নাকি ক আগে? আমরা সবাই জানি ক আগে, এবং একটু আগে আমি বললাম যে ডিকশনারিতে কি হয়, জাস্ট মনে করে এরকম ক এবং ক এর সাথে সম্পৃক্ত যত শব্দ আছে সব ডিকশনারিতে দেখবে আছে। তারপরে মনে করো খ, তারপরে এর সাথে সম্পৃক্ত যত কিছু থাকবে, তারপরে মনে করো গ। তো এইভাবে হবে, এইভাবে আমরা সবাই শেষের দিকে জানি একটা ক্ষীয় নামক বর্ণ রয়েছে। এখন ক্ষীয় হয়তোবা বাংলা বর্ণমালা অনুযায়ী একেবারে শেষে থাকার কথা ছিল ডিকশনারির শেষে, কিন্তু না। কেন কিন্তু না? কারণ এই ক্ষীয় এর জন্মই হয়েছে ক থেকে। তাহলে যেহেতু ক থেকে ক্ষীয়র জন্ম হয়েছে, তাহলে ক যেহেতু ডিকশনারির একেবারে শুরুতে থাকে, তাহলে ক এর সাথে সম্পৃক্ত যেহেতু ক্ষীয়, তাহলে ক এর সাথে সম্পৃক্ত যে শব্দগুলো সেটাই ডিকশনারিতে আগে থাকবে, এবং এই কারণে এই প্রশ্ন উত্তর হচ্ছে ক বর্ণের সঙ্গে। তাহলে কি হলো প্রশ্নটা উত্তর? যে অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় থাকে? ক বর্ণের সঙ্গে থাকে। কেন ক বর্ণের সঙ্গে থাকে? কেননা ক বর্ণের সাথেই ক্ষীয়র একেবারে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, বা ক এর সাথে ক্ষীয়র সম্পর্কটা একেবারেই শক্তিশালী ভাবে জড়িত। দ্যাটস ওয়াই ক এর সাথে ক্ষীয়র একটা সম্পর্ক রয়েছে। দেখো, একই প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2009-10 শিক্ষাবর্ষে। বাংলা অভিধানে ক্ষীয় এর অবস্থান কোথায়? একেবারে স্পষ্ট আমরা বুঝতেই পারছি যে এই প্রশ্নের উত্তরও হবে ক বর্ণের অন্তর্গত ভুক্তি হিসাবে। তো ভুক্তি টুক্তি আমাদের আপাতত জানার দরকার নেই, যেহেতু ক বর্ণের সাথে ক্ষীয়র একটা সম্পর্ক আছে।
আমরা মাত্র জানতে পারলাম, সেহেতু আমরা এই প্রশ্নের উত্তর এভাবে আসলে সরাসরি উত্তর করে দিব এটাই, যে কয়ের সাথে মূলত ক্ষীয়র যেহেতু সম্পর্ক আছে, সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। এর পরের একটা প্রশ্ন, যে প্রশ্নটা ইদানিং সময় দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে, যে 4টা অপশন দিচ্ছে, 4টা অপশনের মধ্যে বলে দিচ্ছে যে আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ কোনগুলো। তাহলে আবিধানিক ক্রম অনুসারে শব্দগুচ্ছ কোনগুলো, এটা জানার জন্য আমি একটু আগে তোমাদের বললাম, প্রথমে অভিধান বা ডিকশনারিতে কি থাকবে, অ দিয়ে যত শব্দ আছে সব থাকবে, তারপরে আ দিয়ে থাকবে, তারপরে মনে করো ক দিয়ে থাকবে, খ দিয়ে থাকবে, এইভাবে যা যা আছে সব কিছু একের পর এক চলতে থাকবে। তো এখানে সি নাম্বার যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি বা অপশনটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সঠিক প্রশ্নটা ছিল যে আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ। একমাত্র সি নাম্বার অপশনেই যে 3টা শব্দ আমরা দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে আবিধানিক ক্রম অনুসারেই সাজানো। কেন আবিধানিক ক্রম অনুসারে? দেখো, প্রথমে তুমি ডিকশনারি খুলে দেখবা, কি খুলে দেখবা, প্রথমে যাবা রস্যৌ, রস্যৌ দিয়ে কোন কোন শব্দ আছে। এবার রস্যের পরে এখানে আছে চ, তাহলে চ এর পরে অনেক পরে কিন্তু ট, এবং তারপরে কিন্তু ঠ, তারপরে কিন্তু ত। মানে ডিকশনারিতে ভাই কি থাকে, মনে করো রস্যৌ দিয়ে যতগুলো শব্দ আছে ডিকশনারিতে আছে। এবার রস্যের পরে থাকবে অ আ রস্য, এইভাবে করে করে, তারপরে রস্যর পরে ক, খ, গ, ঘ, এইভাবে প্রত্যেকটা শব্দ দেখবে একের পর এক সাজানো থাকে। তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একমাত্র সি নাম্বার অপশানেই একেবারে যে ক্রমটা আছে, চ তারপরে ট তারপরে ঠ তারপরে ত, এইভাবে ক্রম অনুসারে সাজানো আছে। কিন্তু বাকি যে অপশনগুলো রয়েছে, অর্থাৎ এ নাম্বার, বি নাম্বার, ডি নাম্বার, প্রত্যেকটাই ভুল। আর সেই ভুলগুলো এখানে ঠিক করে দেওয়া হয়েছে। একেবারে এ নাম্বারে যেটা ভুল, সেটা হচ্ছে প্রথমে আলো হবে, তারপরে আশা হবে, তারপরে আসমান হবে। বি নাম্বারে প্রথমে অতিশয় হবে, তারপরে অনাবিল হবে, তারপরে হবে অনেক। তারপরে ডি নাম্বারে হবে ইতিহাস, ইমারত এবং ইলিশ। তুমি যদি এই রস্যের পরে যদি একটু সমন্বয় করতে চাও, সমন্বয় করতে গেলেই দেখবে যে আসলে রস্যের পরে ওই বর্ণগুলো মিলেই কিন্তু এটা হয়েছে। আয়ের পরে প্রথমে ল, তারপরে এগুলো, তারপরে এটা, এইভাবে একটার পর একটা। ভাই একটু মনোযোগ দিয়ে পরীক্ষার হলে এই প্রশ্নটা একটু উত্তর করতে হবে। কেননা সত্যি কথা বলতে আমাকে স্বীকার করে নিতে হচ্ছে যে প্রশ্নটা কিন্তু একেবারে এত সহজ না। কিন্তু আমার মনে হয় যে পরীক্ষার হলে যদি তোমার মাথা ঠান্ডা থাকে, তুমি যদি ঠান্ডা মতো উত্তর করে আসতে পারো, অবশ্যই তুমি এই প্রশ্ন উত্তর করে আসতে পারবে। আর এটার তো শর্টকাট করে দিলাম। শর্টকাট হচ্ছে একটাই, সেটা হচ্ছে কোনটা শর্টকাট, জাস্ট প্রথমে তুমি বর্ণটা দেখবে, ওই বর্ণের পরে দ্বিতীয় বর্ণ বা তৃতীয় বর্ণের সাথে মিলিয়ে উত্তরটা কারেক্ট করবে। অর্থাৎ মনে করো প্রথমে একটা বর্ণ আছে প, তাহলে প এর পরে প্রথমেই মনে করো দেওয়া থাকবে আকার, রস্বইকার, তারপরে ক, খ, গ, এইভাবে একের পর এক সিরিয়ালি যাবে, মনে থাকবে। আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটি? আমরা মনে রাখবো আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ হচ্ছে এখানে চাঁদ, তারা এবং সূর্য। দেখো, এই প্রশ্নটা অনেকটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, তারপরেও যেহেতু বাংলা শব্দকোষের সাথে সম্পৃক্ত, এই জন্য প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে আসতে দেখেছি প্রশ্নটা আমরা, যে বঙ্গীয় শব্দকোষের প্রণেতা হচ্ছে মূলত হরিচরণ বন্দ্যোপাধ্যায়। তো তথ্যটা আমরা মনে রাখলাম যদি কখনো কোনো কাজে লাগে, কেননা বঙ্গীয় শব্দকোষ বাংলা ভাষায় খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে। দ্যাটস ওয়াই প্রশ্নটা দেওয়া হয়েছে। আবিধানিকভাবে সাজানো শব্দত্রয় কোনগুলো? আমরা মনে রাখবো আবিধানিকভাবে সাজানো শব্দ হচ্ছে ঠিক এইগুলো, বি নাম্বার। অর্থাৎ এই যে দেখো, দন্তন্য ঠিকই থাকবে, তারপরে তুমি একটু মিলিয়ে দেখবে, দন্তন্য ঠিকই থাকবে, তারপরে একটু মিলিয়ে দেখো, দন্তন্য ঠিকই থাকবে, তারপরে মিলিয়ে দেখবা, দেখবা একটার পর একটা বর্ণ আসছে, সেই জন্য এটার উত্তর হচ্ছে এটা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট, যেটা বর্তমানে বিলুপ্ত হয়ে খ ইউনিটের সাথে সম্পৃক্ত হয়েছে, এখানে কিন্তু ওই একই প্রশ্ন বারবার এসেছে যে অভিধানে ক্ষীয় বর্ণটা কোথায় থাকে। আমি ক্লাসের শুরুতেই বলেছি, যেহেতু ক্ষীয় এর জন্ম হয়েছে ক থেকে, তো ক বর্ণের সাথে যেহেতু এটা সম্পৃক্ত, সেহেতু এই প্রশ্ন উত্তর হচ্ছে ডি। তো যাই হোক ভাইয়ারা, আমরা দেখতে দেখতে হচ্ছে আমাদের এই টপিকটা আজকে শেষ করলাম, কিন্তু আমি জানি তোমাদের কাছে টপিকটা হয়তো বা একটু বিভ্রান্তিকর মনে হচ্ছে। আমি কিন্তু এটা অস্বীকার করছি না, কেননা বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক, কেননা এই ধরনের টপিক সাধারণত আমাদের স্কুল কলেজ লেভেলে কখনোই পড়ানো হয় না। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আমরা পারবো না। আমি যে তোমাদের শর্টকাটটা শিখিয়ে দিলাম, এটা একটু মনে রেখো। জাস্ট প্রথম বর্ণটা ঠিক থাকবে, আর পরের বর্ণ চেষ্টা করব যত কাছাকাছি কোনগুলো। যেমন মনে করো যে প্রথমে একটা বর্ণ, কথার কথা আমি ধরে নিলাম রস্বই, তাহলে রস্বইয়ের পরে মনে করো একটা অপশানে আছে ট, আর একটা অপশানে আছে খ। মনে করো একটা অপশানে রয়েছে, এটা ক অপশান, এখানে রয়েছে উট, আর খ নাম্বারে রয়েছে উট। এবার পরীক্ষায় প্রশ্ন এসেছে আভিধানিক ক্রম অনুসারে কোনটা আগে বসবে। তাহলে তুমি আমাকে বলো তো, প্রথমে উট বসবে নাকি উট বসবে? অবশ্যই উট বসবে। কেন উট বসবে? কেননা রস্যও তো উভয় ক্ষেত্রে ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগে ট, আগে ঠ না, এই জন্য আভিধানিক ক্রম অনুসারে আগে বসবে উট। এখন এটা একটা সহজ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝালাম, তুমি জাস্ট একটু বাসায় প্র্যাকটিস করো, আরো কয়েকটা এক্সাম্পল দেখো, আশা করছি তোমার কনসেপ্ট আগের থেকেও ক্লিয়ার হবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ।